আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জনতার সংবাদের সাথে আছি আমি ফারিন তামান্না ইসলাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইলেন নির্বাচন সংস্কার আন্দোলন। স্ট্রং গার্লস টুগেদার স্লোগানে লায়ন ক্লাব ডিস্ট্রিক্ট 315 B2 এর মিট দ্য লিডার্স অনুষ্ঠান সম্পন্ন। লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল পায়োনিয়ার এর সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত। হিউম্যান রাইটসের আয়োজনে আন্তর্জাতিক শরণার্থী দিবস পালিত। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 22 জুন শুক্রবার বিকাল 5টায় তর্কবাগিশ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 14 দলের কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। এছাড়াও সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ এর সঞ্চালনায় মতবিনিময় সভার আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, তর্কবাগিশ সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর হাবিবুর রহমান খান, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডক্টর আলহাজ শরীফ সাকিব, কবি ইকবাল হোসেন ভুইয়া, জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি রেহেনা আক্তার রেনু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাহার বিথি, কৃষক মোহাম্মদ মহসিন ভুইয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, এম ডি রুমি, শিল্পী এম রানা, সৈয়দা সেজুতি, জামাল হাসান, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ। যাকে নিয়ে আমরা আলোচনা, কবি নজরুল, তিনি একাধারে বিদ্রোহী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র, নাটক, সিনেমা, আপনার গায়ক, সব সঙ্গীতের সব ক্ষেত্রেই তার একটা অগাধ বিচারণ ছিল। তবে শুধুমাত্র গল্পের ক্ষেত্রে সংখ্যা খুব গল্প, ছোট গল্প কিন্তু খুব গল্প। আর নজরুলের হইল যে বিদ্রোহী, মানে রণক্রান্ত, উনি বিদ্রোহী সবসময়। সে বিদ্রোহে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, শুধুমাত্র ওই সরকারের শাসকের বিরুদ্ধে নয়। সে হলো যেখানে অন্যায় সেখানেই নজরুল। উনি শাসকদের বিরুদ্ধে যায়, জন্য নজরুলকে সব শাসকরাই ভালোবাসতেন, কিন্তু তাকে চর্চা করতেন। এমন কোনো শাসক নাই নজরুলের গানকে ভালোবাসেন না, কবিতাকে, তার সৃষ্টিকে, তার দ্রোহকে, তার সাম্যকে, তার মানব প্রেমকে, তার দর্শনকে সবাই ভালোবাসে, বাট চর্চা করে না। দুঃখজনক হলো সত্য, যেমন ব্রিটিশ আমলে তিনি ব্রিটিশ সরকারের ভালোবাসেনি, পাকিস্তান সরকারের আমলে পাকিস্তানেরা ভালোবাসেনি। দুটো কারণ, এক হচ্ছে তার সব সৃষ্টি হচ্ছে জুলুমের বিরুদ্ধে, আর দ্বিতীয় হচ্ছে পাকিস্তানিরা বাংলা ভাষাকে, সংস্কৃতিকে দমিয়ে রাখতে চেয়েছিলেন। সুতরাং উনি যদি বাংলা চর্চা করছেন, বাংলা, এই জন্য পাকিস্তান সরকার তাকে এবার মূল্যায়ন করেনি। শুধুমাত্র বঙ্গবন্ধু সরকার 75-এর আগ পর্যন্ত, এই সরকার যেহেতু তিনি বোবা বধির ছিলেন, ওই সময়ে বঙ্গবন্ধু এনে সপরিবার এনে দিকদার দিলেন জাতির জন্য, জাতীয় কবি হিসেবে। এর পরবর্তী যত সরকার আসছে তাকে ভালোবেসেছেন, কিন্তু ওনাকে সেভাবে আমরা অন্যদেরকে যেভাবে চর্চা করি, অন্যদেরকে যেভাবে ধারণ করি, যেভাবে উৎসব করে অন্য কিছু করি, কিন্তু তাকে সেভাবে আমার অবজারভেশনে নজরুলকে শাসকদের ভালোবাসার, কিন্তু চর্চার বিষয় না। কবির মূলত বিদ্রোহী কবিতার শতবর্ষ হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ। এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি আসলে কবি কবে রচনা করেছেন। তবে আমরা যেটা জানি যে ওইখানে যেইখানে কবি নজরুল যে ঘরে বসে এটি রচনা করেছিলেন, সেখানে কিন্তু নজরুল ভক্তরা সে ঘরটি অক্ষুণ্ণ রেখেছে। সম্পর্কে সংক্ষিপ্ত একটি জীবনী পাঠ করবেন, তো আতুল্লাহ ভাই আপনি কিছু বলবেন। শ্রদ্ধা সাথী তারা বিভিন্ন অনুষ্ঠান সেখানে উদযাপন করে। তো নজরুল ইন্ডিয়াতে যেমন মানে তাকে যেমন চর্চা করা হয়, পাকিস্তানও কিন্তু কম করা হয় না, কিন্তু আমাদের দেশে কেন জানি একটু অবহেলিত হয়েছে। আতাভাই যেটা বললেন যে নজরুল না পড়েই বাংলায় মাস্টার্স করা যাচ্ছে, এটা আসলে বিশাল একটা অবহেলা। আমরা এটা আসলে অসুস্থ মানুষ যারা নজরুলকে ভালোবাসেন, এটাকে সহ্য করতে পারেন। তো আমরা মনে করবো আতাভাই যে বা মহাসচিব মহোদয়
এইটার মাধ্যমে সরকার এবং বেসরকারি লেভেলে আমরা একটা নাড়া দিতে পারবো যে নজরুল হেলাফেলার বিষয় নয়, নজরুলকে হেলাফেলা করা যাবে না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে জাতীয় কবি হিসেবে অভিযোগ দিয়ে গেছেন এবং ওনার যে শেষ ইচ্ছা, পরবর্তী সরকার ওনার ইচ্ছার প্রতি সম্মান রেখে মসজিদের পাশে ওনাকে কবর দিয়েছেন। সুতরাং এটা সরকারি লেভেলে আসলে নজরুলকে এমন বেশি অবহেলা করা কখনো হয় নাই। অবহেলা করা হয় মানে কিছু চেতনাজীবী, কিছু বেশি অতি বুদ্ধিজীবী, এরা এগুলি বিভাজন করে এবং একজনের উপর একজনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তো এগুলি আসলে এই আমাদের এই প্রোগ্রামটা যেটা নাকি আদা ভাই উদ্যোগ নিয়েছেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যদি আমাদের স্ব জায়গা থেকে আমরা ভালো কাজগুলো করার চেষ্টা করি, অবশ্যই আমরা সফলকাম হব বলে আমি বিশ্বাস করি। তো নজরুল বলেছিলেন অবজ্ঞা নয় মর্যাদা, এটা কিন্তু নজরুলের কথা, অবজ্ঞা নয় মর্যাদা, কাউকে অবজ্ঞা করা যাবে না। সে কিন্তু দেখেন সাংবাদিক ছিলেন, সোলজার ছিলেন এবং দুখুমিয়া, এবং সে আসানসোল রুটির দোকানে কাজ করেছেন। আজকে তাকে নিয়ে আমরা কিন্তু পিএইচডি পর্যন্ত করতেছি, অথচ আমরা দেখেন এই লোকটাকে আমরা কিন্তু বাংলার মানুষ কিন্তু আমরা তাকে মূল্যায়ন করতে পারছি না। কিন্তু এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সে দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আজকে গ্যাজেট হয়ে যেত। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা দেখেছি প্রত্যেকটা কবিতা, এই যে মোসাহেবদের কবিতা, এগুলো কিন্তু প্রত্যেকটার ভিতরে একটা শিক্ষা এবং নির্দেশনা, একটা আবেদন থাকে, একটা টার্গেট থাকে যে সমাজকে কিছু শিক্ষা দেওয়া, সমাজের কিছু কটাক্ষ করে হলেও, সমালোচনা করে হলেও, এই যে বিষয়গুলো এর উপর প্রত্যেকটা সাইডে আমাদের একটা লেখা থাকতে হবে, লেখা বর্ণনামূলক, যে নজরুল গানের উপর একটা লেখা থাকবে। ওরা কিভাবে জানতে পারবে? আমরা চাচ্ছি যে আরো প্রজন্ম পর প্রজন্ম যেন এভাবে জানুক আরো ভালো করে, সেটাই আমি আমার চাওয়া থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেশে একটি স্বাধীন ও স্থায়ী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে অনুরোধ জানিয়েছেন নির্বাচন সংস্কার আন্দোলন এর শরিক রাজনৈতিক দলগুলো। এ ব্যাপারে খুব শীঘ্রই মহামান্য রাষ্ট্রপতি বরাবর চিঠি দেবে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত বৃহত্তর এই মোর্চাটি। 12 জুন 2021 শনিবার বিকাল 5 ঘটিকায় বাংলাদেশ কংগ্রেসের বাংলা মোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন সংস্কার আন্দোলনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব ও আন্দোলনের সমন্বয়কারী মোহাম্মদ আতাউল্লাহ খান। আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম, বিকল্প ধারায় মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপোর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, অ্যাডভোকেট ডক্টর ইউনুস আলী আকন্দ, বাংলাদেশ জাতীয় লীগের কার্যকরী সভাপতি ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, গণ রাজনৈতিক জোট গর্জর সভাপ্রধান সৈয়দ লিটু, এবি পার্টির সহ সদস্য সচিব এম ওবায়দুল্লাহ মামুন, বাংলাদেশ নাগরিক জোট বিএনজের চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি ও বিএইচপির মহাসচিব ডক্টর সুফি সাগর শামস, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এম আনিসুর রহমান দেশ, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মহিবুল্লাহ বাহার, বাংলাদেশ জনদলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মহিনুজ্জামান নয়ন, গণ আজাদী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার রেনু প্রমুখ। মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, আইনমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনার সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে চিঠি দিয়ে আন্দোলনের বিষয়ে অবগত করা হবে এবং ধারাবাহিকভাবে তাদের সাথে সাক্ষাৎ করে দেশে একটি স্বাধীন ও স্থায়ী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে তাদেরকে অনুরোধ করা হবে। নির্বাচন সংস্কার আন্দোলনের পরবর্তী সভা 26 জুন 2021 শনিবার বিকাল 5 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আমরা যে কাজটা শুরু করেছি এটা আমরা সফল হব। একটা বলি, আমরা হয়তো দুর্বল বা সংখ্যায় কম, এটা আমি বিশ্বাস করি না। মাত্র 17 জন নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি। সুদূর লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে এসে মাত্র 3000 মানুষে 30 কোটিকে শাসন করেছিল 200 বছর। সুতরাং আমরা নিজেকে যদি মনে হয় খুব কম, খুব দুর্বল, সেটা ঠিক না।
শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, তর্ক বাগিশ, এই 4 জন নেতা যে কাজটা শুরু করেছিলেন সেটা সমাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1757 সালে আমরা যেটা স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, 1905 সালে একটা জেনারেশন যুদ্ধ করতে করতে বঙ্গভঙ্গ করতে পেরেছিলেন, বঙ্গভঙ্গ। আরেকটা জেনারেশন এসে 47 করতে পেরেছিলেন, আরেকটা জেনারেশন এসে 71 করেছেন। আজকে স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে আমরা হয়তো চেষ্টা করলে ভাষা সৈনিক হতে পারবো না, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাও হতে পারবো না, আবার মুক্তিযুদ্ধ হতে পারবো না, কিন্তু স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে যেই গণতন্ত্রের জন্য আমরা এই 250 বছর যুদ্ধ করেছি, অন্তত এই জেনারেশন স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে আমরা সারা পৃথিবীর একটা নতুন গণতন্ত্রের সংজ্ঞা পেয়েছি, সেটা হচ্ছে উন্নয়নের গণতন্ত্র। পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় উন্নয়নের গণতন্ত্র বলে কিছু আছে কিনা আমার জানা নেই। আমরা উদার গণতন্ত্র চাই, গণতন্ত্রের যেই সংজ্ঞা সেই গণতন্ত্রের জন্য আমরা নির্বাচন সংস্কার চাই। এই জন্য আমাদের এই প্রয়াস, এদেশের আগামী প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ রাখবার জন্য যে প্রয়াস শুরু করেছি, এখানে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। দেশের যে লোকজন, যে জনগণ যে ভোটে প্রতি অনীহায় আছে বা ভোট দিতে চায় না, ভোট যে সুষ্ঠুভাবে হচ্ছে না, অনিয়ন্ত্রিত ভোটের যে পদ্ধতি আছে, এটার জন্যই আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হতে গেলে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এবং সংস্কার করার জন্য আমরা কিছু নিয়ম নীতি এবং দফা এখানে অন্তর্ভুক্ত করেছি। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তারা ক্ষমতাসীন সরকারের ভিতরে থেকেও সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমাদের দেশে কেন হবে না? আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা তো তাদের মতো সভ্য, আমরা প্রযুক্তি নির্ভর, আমরা প্রত্যেকের চিন্তা পরিশুদ্ধ অভিজ্ঞতা নিয়ে আমরা এমন একটা সিস্টেম এদেশে প্রণয়ন করতে চাই, প্রবর্তন করতে চাই, যাতে যে সরকারি ক্ষমতা থাক না কেন সিস্টেমের বাইরে তারা যেতে পারবে না, এবং সুষ্ঠু নির্বাচন দিতে অবশ্যই তারা বাধ্য। এবং জনগণকে যদি আমরা সচেতন করতে পারি, আজকে জনগণ আমাদের 18 কোটি মানুষ, এখানে অর্ধেকের বেশি ভোটার, তাদের একটা মনের একটা ব্যথা যে অন্তত নিজের ভোটটা যে সে দিতে পারে না, এর চাইতে কষ্টের একটা স্বাধীন দেশে, এর চাইতে পরাধীনতা, এর চাইতে অপমানজনক, লজ্জাজনক ব্যর্থতা আমাদের আর নেই যে আমরা নিজের ভোটটাও দিতে পারছি না। আপনারা জানেন আমাদের সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের 11 অনুচ্ছেদে গণতন্ত্র, দিস ইজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। গণতন্ত্র আমাদের সাংবিধানিক একটা মূল কাঠামো, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই এই 1% ভোট এটা থাকতে পারে না স্বতন্ত্র প্রার্থীর জন্য। আর একটা জিনিস আমরা জানি, সেই 90-এর পরে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনই ফেয়ার হয়েছে, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাতিল হয়ে গেল তখন থেকে এই আর বাংলাদেশে কখনো নির্বাচন হয় না। তাই আমাদের এই সংস্কার এর ভিতরে কেয়ারটেকারের যে আমাদের দাবি সেটাও থাকতে হবে। মুক্তিযুদ্ধের মূল চেতনা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, ঠিক একইভাবে যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই এবং সংগ্রাম, সেটি ছিল জনগণের ভোটাধিকার। দুঃখজনক হলো সত্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করছি, যখন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি, তখন জনগণের ভোটাধিকার আজকে নেই বললেই চলে। এমন একটি পরিস্থিতিতে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যারাই থাকুন না কেন, জনগণের অধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচনী সংস্কার আন্দোলনের আমাদের এই কর্মসূচি করতে হবে। এই রাষ্ট্রে তো আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের দায়িত্ব নিয়ে তো হয় পলিটিক্স করতে আসে, নাহলে তো দরকার কি? বিনা কারণে এত কাজ করে এরপরে জায়গায় কাজ করতে হবে, ইনকাম করতে হবে, বউ পোলাপান আছে, সবই তো আছে ভাই। আমরা এখান থেকে এমপি হতে পারবো তারও তো গ্যারান্টি নেই, আমরা এই দেশে সরকারি কোনো পোস্টে তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন করছি? আমরা কিন্তু দায়িত্ববোধ থেকে করছি। তো এই দায়িত্ববোধ শুধু মানে আমার বেঁচে থাকার আমার সময়টা না, আমার পরবর্তী জেনারেশন তাদের জন্য কিন্তু সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। সেই একত্রিত হওয়া আমাদের, এবং বিশ্বাস করে আপনারা যারা নতুন এসছেন, এনারা প্রত্যেকে পোর খাওয়া, প্রত্যেকে যে যার জায়গায় পোর খাওয়া, বিশ্বাস করেন এই আন্দোলন সফল হবে, জনগণ সম্পৃক্ত হবে। কারণ এই জনগণ যদি এর সাথে সম্পৃক্ত না হয়, আগামী দিনে মানে একটা আধুনিক
পরিবারতন্ত্র, আধুনিক এটাকে রাজতন্ত্র যদি বলা যায়, সেরকম একটা কিছু হয়েছে। সেটা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের এই আইনগুলো পরিবর্তন করে সামগ্রিকভাবে আমাদের দেশের টোটাল পদ্ধতি পরিবর্তন করে নির্বাচনকে গণমুখী করে আমাদের কিন্তু আগামী দিনে সামনে আমাদের আসতে হবে। এটাই কিন্তু মূল বিষয়। স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে আমরা আজকে বলছি যে বাংলাদেশের সবচেয়ে 18 কোটি মানুষ আজকে যেটাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেটা হলো আমাদের দেশের নির্বাচন নেই, আমাদের দেশে ভোটের অধিকার নেই। এই নির্বাচন কমিশন এবং নির্বাচনী প্রক্রিয়াটাকে সঠিকভাবে মানুষের ভোটাধিকার, যেটা তার ফান্ডামেন্টাল রাইট, এটাকে এনফোর্স করার জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যই একটা কার্যকর নির্বাচন কমিশন কিভাবে গঠন করা যায়, তার সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে করা যায়, সেই জন্য আজকে মূলত আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে বসছি। এটা শুধু আজকে রাজনৈতিক দল নেতৃবৃন্দের ভাবনা নয়, 18 কোটি মানুষের আজকে ভাবনা যে নাগরিক হিসেবে তার স্বাধীন দেশের মধ্যে তার ভোটাধিকার আজকে হরণ করে আজকে দেশ পরিচালিত হচ্ছে, বিনি ভোটে সরকার পরিচালিত হচ্ছে। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এর থেকেই পরিত্রাণের জন্য আজকে আমরা বলছি। একই লোক দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান হইতে পারবে না। যখনই সে রাষ্ট্রপ্রধান হিসেবে, দলীয় প্রধান হিসেবে ওখানে ঘোষণা করে, সমস্ত প্রশাসন মনে করে যে এটা আমাদের সরকারি ক্যান্ডিডেট, কাজেই সে অটোমেটিক পাস হয়ে যায়। আর জিনিসটা হলো যে এই যে আপনার মিরপুরে যে ইলেকশন আছে, আমার মনে হয় যে একটা নোটিশ দেওয়া, ইনজাংশন দিয়ে ইলেকশন পোস্টপোন করে দেওয়া হোক, যে এই জিনিস ফয়সালা না হওয়া পর্যন্ত এই ইলেকশন হইতে পারবে না। আর হ্যাঁ, কারণ হলো যে এরা যতই আপনার আন্দোলন, যত কথাই বলতেছেন, ওই জনগণের কাছে যাইতে সবগুলো আইন চাপিয়ে দিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে। কিসের জনগণ? আর একটা জিনিস হলো, এখানে যারা এই সমস্ত গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখছে, তাদের একটা বিরাট উদ্দেশ্য আছে। এখানে ওই 71-এর পরাজিত শক্তির সাথে 47-এর পরাজিত শক্তিও আছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের সবথেকে যেটা মৌলিক চাহিদা, সেটা কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করা। সেই অধিকার থেকে মানুষ এখন বঞ্চিত। মানুষ চায় নির্বিঘ্নে তার নিজের ভোটটা প্রয়োগ করতে। সেই ভোটটা যেন প্রয়োগ করতে পারে, সেজন্যই নির্বাচন সংস্কার আন্দোলনের দরকার। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ এই আন্দোলনের সাথে পর্যায়ক্রমে সম্পৃক্ত হবেন। যারা রাজনীতিবিদ, তারা রাজনীতিতে নেই, রাজনীতিতে এসেছেন এক শ্রেণীর ব্যবসায়ী, যারা এই ভোটারদের, রাজনৈতিক দলকে, এই রাজনৈতিক নেতাকর্মীদের চরিত্র হরণ করে দিয়েছে। তারা টাকার বিনিময়ে ভোট ক্রয় করেন, টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাকর্মীদের ব্যবহার করেন, টাকার বিনিময়ে তারা রাজনৈতিক দলের মনোনয়ন ক্রয় করেন এবং নির্বাচিত হন। আজকে এই ব্যবসায়ীদের কারণে রাজনৈতিক দলসমূহ এবং আমাদের জনপ্রশাসন, রাষ্ট্রীয় শাসন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর এই থেকে মুক্তির একটাই উপায়, সেটা হলো জনগণের সরকার গঠন করা। এই বাঙালির অভিসন্ধ সম্পাদিত নেতা তথা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়লাভ করেছিল, তখন আমাদেরকে ক্ষমতা দেয়নি বলে, এই গণমানুষের অধিকার দেয়নি বলেই আমাদের এই 71-এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই গণমানুষের অধিকার নিয়েই আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু সেই উদ্দেশ্য আমাদের এখনও সফল হয়নি। গত 12ই নভেম্বর অনুষ্ঠিত যে জাতীয় উপনির্বাচন হয়ে গেল, আমি উপনির্বাচনে একজন প্রার্থী ছিলাম প্রগতিশীল গণতান্ত্রিক দল থেকে। নির্বাচনী মাঠে আমি সরাসরি থেকে দেখেছি, নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থার যে বিশৃঙ্খলা, যে অনিয়ম, জনগণ তার ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত হয়ে আছে। লায়ন্স ডিস্ট্রিক্ট 315B2 এর নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ATM নজরুল ইসলামের আহ্বানে ক্লাব লিডারদের নিয়ে মিট দ্য লিডার্স আগারগাঁওস্থ লায়ন টাওয়ার অডিটোরিয়ামে
18 জুন সন্ধ্যা 7টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা গভর্নর ইলেক্ট লায়ন এটিএম নজরুল ইসলাম নতুন লায়ন বর্ষ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জেলার লায়ন নেতৃবৃন্দ নিকট পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। তিনি সকল ধরনের মানব কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি আগামী বছর 15,000 চোখের ছানি অপারেশন করার পরিকল্পনা গ্রহণ করেন। সেই সাথে ক্লাবগুলোকে বেশি বেশি চক্ষু শিবির করার অনুরোধ করেন। জেলা গভর্নর সার্ভিস প্রোগ্রামে ক্লাবগুলোকে সহযোগিতা করার জন্য ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি ফান্ড গঠন করার অনুরোধ করলে ক্লাব লিডারবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই ফান্ডে প্রায় 29 লক্ষ টাকা অনুদান প্রদান করার আশ্বাস দেন। জেলা গভর্নর লায়ন এটিএম নজরুল ইসলাম 2021-22 সালের তার ক্যাবিনেট ঘোষণা করেন এবং ক্লাব লিডারদের মধ্যে সকলের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করেন। সেই সাথে আগামী বছরের জন্য লায়ন জেলার এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। মিট দ্য লিডার্স অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লায়ন এম.এ. আওয়াল, পিডিজি পিসিসি কাউন্সিলর চেয়ারপারসন ইলেক্ট 2021-22 লায়ন এস.এম. হাসিব আল আসাদ, ডিস্ট্রিক্ট গভর্নর 2021-22 লায়নে এটিএম নজরুল ইসলাম, এমজেএফ ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এটিএম আনোয়ারুল বাসেদ, এমজেএফ সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আহমেদ উজামান, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ মোবারক হোসেন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফুর রহমান, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আশরাফ হোসেন খান, ক্যাবিনেট ট্রেজারার 2020-21 লায়ন মোহাম্মদ সাহেদ আহমেদ, কনভেনশন চেয়ারম্যান 2020-21 লায়ন সাদাত হোসেন, লায়ন এস.ইউ. শিকদার, লায়ন মোহাম্মদ আতাউল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি 2021-22 লায়ন মোহাম্মদ বোরহান উদ্দিন এমজেএফ। মিট দ্য লিডার্স অনুষ্ঠানটি লায়ন্স লিডারদের ব্যাপক উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। লায়ন্স লিডার্স আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গতিশীল নেতৃত্ব লায়ন্সদের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে নতুন ইতিহাস সৃষ্টি করবে। আগামী 30 জুন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা সফল করার আহ্বান জানান। অনুষ্ঠানটি নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয়। ইমার্জেন্সি ফান্ডে আপনারা আপনাদের সাধ্য মতো এখানে আপনারা জাকাতে টাকাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই টাকাটা শুধুমাত্র সার্ভিসের জন্য ব্যবহৃত, বিশেষ করে যারা ক্যাটারাক্ট অপারেশন করবেন তাদেরকে আমি সহযোগিতা করব, কারণ আমি তো শতভাগ দিতে পারবো না। তারপর চেষ্টা করব যতটুকুই থাকবে আমার সবটুকু, এবং প্রয়োজনে আমার নিজের থেকে আমি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আমি কিন্তু যাচ্ছি না এপার ওপার, এদার কামাল ওদার, ওদার কামাল এদার। আমি যেতে থাকবো, আপনারা আসতে থাকবেন। এই ওই রুম আপনাদের জন্য, ওটা একটু বড় আছে, ওখানে আড্ডা দিবেন, না চা নাস্তা এদের আইসা করবেন, কেন মাল্টি বলে কোনো টাকা নাই। এটা মীমাংসা হওয়া দরকার, কারণ আগে একবার হয়েছে, এইবার হলো। এটা যদি কোনোই বিচার না হয়, আইডেন্টিফাইড না হয়, ব্যবস্থা নেওয়া না হয়, ভবিষ্যতে আরও হবে। এটাকে বন্ধ করতে হবে, এই প্রবণতা বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং যারা এর সাথে জড়িত তাদেরকে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে, ইন্টারন্যাশনাল থেকে শাস্তির ব্যবস্থা করতে হবে। লায়নিজমের গুরু, আজ থেকে 25-26 বছর আগে যখন লায়নিজম করি একই ক্লাবে, আমি কিন্তু দুইটা ক্লাব চেঞ্জ করে 3য় নম্বর ক্লাবে আসি, অর্থাৎ অ্যাম্বাসেডরে। এর আগে ছিলাম অ্যাঞ্জলসে, ওখানেও প্রেসিডেন্ট ছিলাম, অনামিকাও প্রেসিডেন্ট ছিলাম। এনিহাও উনি প্রেসিডেন্ট ছিল 96-97 সালে, আমি সেক্রেটারি ছিলাম। কতটা কষ্ট হয়, কিন্তু হয়ে গেলে সফলভাবে সেটা অত্যন্ত সুন্দর হয়। যারা কনভেনশন চেয়ারম্যান ছিলেন তারাই শুধু এটা অনুধাবন করেছেন। এখানে অনেক কনভেনশন চেয়ারম্যান আছেন মঞ্চে এবং সামনে। আপনারা জানেন কনভেনশন সফল করার জন্য কতটা কষ্ট করতে হয়। তবু অনুরোধ করবো আমি একটু ডিসিপ্লিন, অ্যাকচুয়ালি লাইনিজমটা কেমন চলবে, বা গভর্নর আপনাদের এক একজনের ব্রেন থেকে এক একটা বুদ্ধি বের হবে, একটা আইডিয়া বের হবে, যেটা গভর্নর সামারাইজ করে একটা সারা বছর কিভাবে সুন্দর করে চলবে, এটাই উনি চাচ্ছেন আপনাদের কাছে। তো অনেকে বক্তব্য দিয়েছেন, শুধু টাকা চান নাই, বুদ্ধি কিন্তু চেয়েছেন, আপনারা বুদ্ধি দেন না, শুধু এসে টাকা দিয়ে দিলাম। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার ইমার্জেন্সি ফান্ডে আমি 50,000 টাকা ঘোষণা করছি। এটা ভবিষ্যতে আমাদের ডিস্ট্রিক্টে অন্য উচ্চতা নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ যদি এভাবে সেবার হাত প্রসারিত করেন এবং এতে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশে একটি সুন্দর অনুষ্ঠান যদি হয়, তাহলে আমাদের ডিস্ট্রিক্ট একটি অন্য উচ্চতা নিয়ে যাবেন। আমি আমার ক্লাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আশা করছি আমার ক্লাব থেকে আমি 50,000 টাকা ফান্ডে, এবং আমার হাজব্যান্ড আজকে আসতে পারেনি,
সে বর্তমানে ক্লাব প্রেসিডেন্ট, তার পক্ষ থেকে আমি 50,000 টাকা। তো এখন পর্যন্ত কত 2 লাখ টাকার একটা ডোনেশনের কথা বলেছেন শাহাদাত ভাই। তো তাহলে তো সবার থেকে আগেই থাকতে হয়, আর উনাকে তো আমি ক্রস করতে চাই না, তাহলে আমারও ডোনেশন 2 লাখ টাকাই থাকলো। এটা আমাদের দাবি থাকবে। পুরো প্রত্যেক গভর্নর শুরুতেই বলেন আমি টার্মিং শুরু করবো, যে কোনো লোক আসে ওই নিয়ে শুরু করবো, কিন্তু পরে কিন্তু আর করেন না, বসে থাকেন অমুক আসে অমুক আসে না স্যার, আপনি শুরু করেন। তৃতীয়ত, আমি আমার ঢাকা ব্লুজের সমস্ত লিডার এখানে উপস্থিত আছেন, আমরা একাধিক সার্ভিস করার চেষ্টা করব। 2-1 জনের নাম বাদ পড়ে যেতে পারে, তা ওনারা আবার মনোক্ষুণ্ণ হতে পারে। আর আমরা এই 315 বিটুর লায়নরা যারা হয়তোবা তাদের মতো এত অগ্রগামী ছিলাম না, কিন্তু আমরা অনেকেই বিভিন্নভাবে তাদেরকে কিন্তু আমরা সমর্থন করেছি। আগামী দিনে পথ চলাতে ভুল ত্রুটি শুধরিয়ে যেন এগিয়ে যেতে পারি, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জানি না এবার করতে পারবো কিনা, তবে আশা করি এবার আলাদাভাবে সুন্দরভাবে একটা ইনস্টলেশন প্রোগ্রাম করব। সিদ্ধান্ত দিয়েছেন, আমরা ব্যক্তিগতভাবে আমরা আরো 25,000 টাকা দিব ক্লাব থেকে, সেখানে আমি 5,000 টাকা দিব। আমি মামুন। এক ভূখণ্ডের মধ্যেই আমরা যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধ থেকে বের হয়ে এসে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য আমাদের ইনকামিং গভর্নরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরাও আজকের অনুষ্ঠানে শো করছি সেটা হলো যে প্রত্যেক ইনস্টিটিউশনে প্রত্যেক দেশে একটা রেভলিউশন হয়। যদি এককভাবে একটি অনুষ্ঠান করা হয় তাহলে একটি নতুন নেতৃত্ব বেরিয়ে আসে। ধন্যবাদ জানাই আমাদের আগামী দিনের জেলা গভর্নর, যিনি এই যে সংগঠিত করার জন্য যার ভূমিকা, সে আমাদের এটিএম নজরুল ইসলাম, আগামী দিনের কর্ণধার আমাদের বিতুর, ওনার জন্য উনি লিডাররাই আমাদের ইনকামিং গভর্নরের হাতকে শক্তিশালী করার জন্য ওনার ইমার্জেন্সি ফান্ডের জন্য ব্যক্তিগত এবং ক্লাবের পক্ষ থেকেও ডোনেশন দিচ্ছে। তা আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত তরফ থেকে 25,000 টাকা ইমার্জেন্সি ফান্ডের জন্য ঘোষণা করলাম। কাউন্সিলর চেয়ারপারসন ইলেক্ট 2021-22 লায়ন্স এম হাসিব আল আসাদ PSJF এবং স্ট্রঙ্গার্স টুগেদার স্লোগানে এগিয়ে চলা। লায়ন্স ডিস্ট্রিক্ট 315B2 এর নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ATM নজরুল ইসলাম MJF এর সম্মানে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল পায়োনিয়র এর উদ্যোগে বিভিন্ন সম্বর্ধনা ও নৈশভোজ 19 জুন সন্ধ্যা 7টায় বনানী ক্লাবের মেহফিল হলে ক্লাব প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন শফির উল্লাহ শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর চেয়ারপারসন ইলেক্ট লায়ন SM হাসিব আল আসাদ PMJF বলেন, আগামী দিনের জেলায় লিডার তৈরিতে ক্লাবগুলোকে আরো এগিয়ে আসতে হবে, স্কুলিং বাড়াতে হবে, সকল কার্যক্রমের সঠিকভাবে রিপোর্ট তৈরির দক্ষতা বৃদ্ধি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর ইলেক্ট লায়ন ATM নজরুল ইসলাম MJF নতুন লায়ন বর্ষ সুষ্ঠুভাবে পরিচালনা করা ও মানবতার সেবায় লায়ন নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল ধরনের মানব কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি আগামী বছর 15,000 চোখের ছানি অপারেশন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই সাথে ক্লাবগুলোকে বেশি বেশি চক্ষু শিবির করার অনুরোধ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ATM আনারুল বাসেদ MJF, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আহমেদ উজ্জামান MJF, লায়ন ডিস্ট্রিক্ট 315A1A চিফ অ্যাডভাইজার লায়ন শহীদ আলম PMJF, ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফুর রহমান MJF, ক্যাবিনেট ট্রেজারার লায়ন অ্যাডভোকেট আশরাফ হোসেন খান MJF। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন দেলোয়ার হোসেন রাজা। অতিথিদের পরিচয় করিয়ে দেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন সাবেরা আহমেদ কলি। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন লায়ন ইফতেখার উদ্দিন। আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন ATM সাইমুজ্জামান। ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন লায়ন মুসা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ কায়েস উর রহমান, লায়ন মুসা আহমেদ, লায়ন শারমিন সুলতানা, লায়ন শাহাদাত হোসেন শিকদার, লায়ন শাহরিয়ার শিকদার, লায়ন শেজাদ আহমেদ, লায়ন তহমিনা সুলতানা, লায়ন মোহাম্মদ আতাউল্লাহ খান, লায়ন মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ, লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন লায়ন জামাল উদ্দিন চৌধুরী পলাশ ও লায়ন সানজানা বিনতে কামাল। অনুষ্ঠানের লায়ন্স লিডারদের ব্যাপক উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। লায়ন্স লিডার্সগণ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গতিশীল নেতৃত্ব লায়ন্সদের হারানো ঐতিহ্যে ফিরিয়ে এনে নতুন ইতিহাস সৃষ্টি করবে। অনুষ্ঠানটি কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়। এই ক্লাবটি থেকে এবছর
অর্থাৎ 2020-2021 সালে অনেক কাজ করেছেন আপনারা, সত্যি জীবিত তুলে ধরার মতো। সফিউল্লাহ স্যার আমরা এলাকাতে দেখলাম কাজ করেছেন আই ক্যান্টন বলে, যদি আমি যেতে পারিনি, আমার সেকেন্ড ভাই জিসি গভর্নর গিয়েছিল। আপনারা যেভাবে কাজ করে এগিয়ে যাচ্ছেন, আপনাদের সুনাম জেলা এখন এইমাত্রই আমরা সুবাস বয়ে যাচ্ছে, ইনশাল্লাহ সামনে আরও আপনাদের কাছে সুবাসিত হবে জেলা। এই কাউন্সিল চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে ওনার তো অন্য ডিস্ট্রিক্টে, ওনার জানেন ওনার বড় ভাই সেলিম আহমদ সাহেব একজন পিডিজি এবং উনি মাল্টিপুলের পিডিজি ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার এই নির্বাচনের ক্ষেত্রে উনি সরাসরি আইডি স্যারের কাছে টেলিফোন করেছেন। আমরা লায়ন্স ক্লাব সেন্ট্রাল পাইওনিয়ার সবসময় মানবতার সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের বর্তমান যে নেতৃত্ব আসতেছেন উনি আরও বেশি ব্যাকবান হবেন, আমরা ওনাকে পিছন থেকে আরও বুস্টাপ করবো, কারণ মুসা ভাই আছেন, কনি ম্যাডাম আছেন, আমিও সেই গেছে। এখন আমরা যদি সবাই মিলে তাকে ই করি, পুশ করি, দেখবেন কার্যক্রম মানে সেবা। আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে লাইনিজমে জয়েন করি নাই, আমরা আসছি কি মানবতার সেবা করার জন্য। 1 নম্বর প্রায়োরিটি হল সেবা, সেবা এবং সেবা। তো আশা করি এখান থেকে আমরা শীঘ্রই উত্তরণ হবে এবং আমরা মানব সেবায় আমাদের অবদান অব্যাহত থাকবে। এবং আমি আমাদের যারা নবনির্বাচিত জেলা কর্মকর্তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। তো আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই যে ক্লাবটা লায়ন্স ক্লাব ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার, আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই ক্লাবের আজকে যে দায়িত্বভার নিতে যাচ্ছেন আমার বড় ভাই রাজা ভাই, উনি এই ক্লাবটাকে আরো ভালোভাবে চালাবেন এবং আপনাদের ডিস্ট্রিক্টে এই ক্লাবটা আগামী কনভেনশনে আশা করি দোয়া করব। আমার অনুপস্থিতিতে আপনার ওনার সাথে শেয়ার করবেন। আপনারা যদি একত্র না থাকেন, শক্তি না দেন ওনাকে, উনি কিন্তু ডিস্ট্রিক্টের আর শক্তি পাবেন। আপনারা প্রথম শক্তি, আমরা হলাম সাইডের শক্তি। সুতরাং আপনারা ডিস্ট্রিক্টে যাবেন বা আপনার অ্যাক্টিভিটিসগুলো করবেন। সামনে আমাদের স্কুলিং আছে, তারপর 30 তারিখে একটা মুক্তিযুদ্ধ সম্মেলন আছে। তার সাথে শুধু যে আইকাইটি করা নানান ধরনের সার্ভিস করা যায়, গরিব মানুষকে নানানভাবে সহায়তা করা যায়, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। তাহলে দেখবেন ক্লাবগুলি ধীরে ধীরে আসলে রাজনীতি করতে আসছে, এখানে তো পাওয়ার জন্য না, আপনারা দেওয়ার জন্য এসেছে। অতএব আমি মনে করি যে আমাদের এই ক্লাবটি ভালো হবে এবং এখান থেকে নেতৃত্ব বের হবে। আমার মেয়ে আছে এখানে কলি, সে মাঝখানে একটু বড় ধরনের অসুস্থতার কারণে এই ক্লাবটা একটু কিছুটা নির্জীব ছিল। আমাদের শিকদার ভাই যথেষ্ট শক্তভাবে হাল ধরছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে অনুষ্ঠান সফল আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত। অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ এবং ওআইসি কে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি লায়ন এস.ইউ. শিকদার। 20 জুন দুপুর 2টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আর একজন মানব সন্তানকেও যেন শরণার্থী হতে না হয় সেজন্য বিশ্ব নেতৃবর্গকে এক হওয়ার আহ্বান জানান। সংগঠনের যুগ্ম মহাসচিব মমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বরেণ্য রাজনীতিবিদ মোহাম্মদ আতাউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, এবিএম সিরাজুল হক সাজিদ, তহিদুল ইসলাম, স্বাস্থ্য সচিব ডক্টর এপি মির্জা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, নারী নেত্রী রেহেনা আক্তার রেনু, তাহমিনা আক্তার, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। নারী নেত্রী রেহেনা আক্তার রেনু, তাহমিনা আক্তার, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। সভায় মহাসচিব ডি.এ. পারভেজ এর আশরোগ মুক্তি কামনা করা হয় এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়। শিগগিরই সাধারণ সভা করার মধ্য দিয়ে সংগঠনকে আরো সুসংগঠিত করে দেশে ও বিশ্বে মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে সংগঠনের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। আজকে পৃথিবীতে প্রায় 8 কোটি লোক শরণার্থী হিসেবে জীবনযাপন করছে এবং এর মধ্যে প্রায় 1 কোটি
শরণার্থী আছে ইয়েমেন, তাছাড়া প্যালেস্টাইনরা তো শরণার্থী হিসেবে নিজ দেশে শরণার্থী হয়ে গেছে, আরও আছে সিরিয়া, ইরাক, এমনকি আমাদের বাংলাদেশে মায়ানমার। বাংলাদেশে তারা রোহিঙ্গা হিসেবে বাংলাদেশকে পুশ করে শরণার্থী বানিয়ে দিয়েছে প্রায় 12 লাখ লোককে। আমরাও এই শরণার্থীদেরকে নিয়ে খুব নাজেহাল আছি, কারণ এতগুলি লোককে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে আশ্রয় দিয়ে দেশকে উনি নিজেই বলেছেন যে আমরাও যদি একবেলা খাই তাহলে এই শরণার্থীদেরকে আমরাও খাওয়াতে পারবো, এবং উনি মানবিক ডাকে সাড়া দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন। এখন ভাষান্তরে তাদের জন্য উন্নত ব্যবস্থা করে দিচ্ছেন, এবং কক্সবাজার উখিয়ায় যারা আছে তারা মানবিত জীবনযাপন করছে। তাছাড়া আমাদের আভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, যে নদী ভাঙার যারা আছে তারাও ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে যায়। আমাদের মনে পড়ে যায় 71 সালে আমাদের বাংলাদেশের ভিতরেই আমরা কত লোক শরণার্থী জীবনযাপন করেছি। আমরা নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছি, শরীরে কাপড় ছিল না, খাবার ছিল না, আমরা শরণার্থী হওয়ার অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই রয়ে গেছে। প্রথমেই আজকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অসুস্থ, তার আমি সুস্থতা কামনা করে দোয়া করছি, এবং সেই সাথে এই শরণার্থী সারা পৃথিবীতে প্রায় 8 কোটি শরণার্থী আছে। জাতীয় সংঘ 2001 সাল থেকে এই দিনকে আন্তর্জাতিক শরণার্থী দিবস হিসাবে পালন করছে। আমি এক্ষেত্রে জাতীয় সংঘের ভূমিকার উদ্বেগ প্রকাশ করছি। তারা শরণার্থী দিবস পালন করবে কেন? তারা শরণার্থী না হওয়ার ব্যবস্থা করতে পারে না? তারা তো পৃথিবীর সর্বোচ্চ সংস্থা। আজকে তারা রোহিঙ্গাদের এখানে কার্যকর ব্যবস্থা নিতে পারে না। আজকে সিরিয়াতে কিংবা তুরস্কে কিংবা ইয়েমেন, ফিলিস্তিন সহ সারা পৃথিবীতে যেখানে প্রত্যেক মানুষের তার মৌলিক অধিকার রয়েছে, সৃষ্টিকর্তা তাকে যেখানে জন্ম দিয়েছে, যেখানে পাঠিয়েছেন, সেই তার জন্মভূমিতে থাকবার অধিকার তার, সেটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত তার অধিকার। আজকে সাম্প্রদায়িক কারণে, তা আজকে বিভিন্ন কারণে, জাতিগত দাঙ্গার কারণে বা যে কোনো কারণে আজকে মানুষ শরণার্থী হচ্ছে। শরণার্থী হওয়ার বেদনা আমাদের চেয়ে বেশি কেউ বুঝবে না, কারণ আমরা 71 সালে 1 কোটি শরণার্থী ছিলাম, এবং বর্তমানে প্রায় 12 লক্ষ শরণার্থী বাংলাদেশে আছে। আমরা শরণার্থী হয়েছিলাম, আবার আমাদের শরণার্থী আছে। এই শরণার্থী হওয়ার যাতনা, বেদনা, যন্ত্রণা আমরা বুঝি। বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে, যেন আর কোনো শরণার্থী সৃষ্টি না হয়। জাতিসংঘকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি বলতে চাই, আসুন, সাম্প্রদায়িকতা নয়, সাদা কালোর দাঙ্গা নয়, আমরা কেউ আজীবন পৃথিবীতে থাকবো না। আসুন, বৈশ্বিক করোনা মহামারীতে অনেকেই চলে গেছেন। এই মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামে আমরা জানি না। কেন এত হানাহানি? কেন সাম্প্রদায়িক দাঙ্গা? কেন জাতিগত দাঙ্গা? আসুন, পৃথিবীকে বাসযোগ্য করি। প্রত্যেকে নিজ ঘরে নিজ বাসভূমি থাকবার অধিকার আছে। সে অধিকার নিশ্চিত করার জন্য জাতীয় সংঘ, ওআইসি সহ সবাইকে সক্রিয় করবার জন্য, এবং সারা পৃথিবীর মানবাধিকার সংগঠন, বিশেষ করে আজকে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন যেভাবে কাজ নিয়েছে, উদ্যোগ গ্রহণ করেছে মানুষকে সচেতন করবার জন্য, নিজে সচেতন হওয়ার জন্য, সেভাবে পৃথিবীর সকল রাষ্ট্র, সকল মানবাধিকার সংগঠন যদি সোচ্চার হয়, সচেতন হয়, তাহলে সত্যিকার অর্থে আমরা আর শরণার্থী দিবস পালন করতে হবে না। সেই শরণার্থীর সংখ্যা 8 কোটি থেকে আরও বৃদ্ধি পাবে না। আজ 21 শতাব্দী, এই 21 শতাব্দীতেও এসে আমাদেরকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে হয়েছে, বিশ্ব শরণার্থী সমস্যা, এবং বিশ্ব শরণার্থী সমস্যা নিয়ে আমরা যে আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি, এজন্য যে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন করতে আমরা কেন এই আয়োজনটা করতে গেলাম। মানুষের মানবাধিকার যেখানেই লঙ্ঘন, সেখানেই মানবাধিকার সংগঠনের কার্যক্রম। আজ যে সারা পৃথিবীব্যাপী মানবাধিকার চরম লঙ্ঘন হয়ে চলছে, চরমভাবে লঙ্ঘিত হয়ে চলছে মানুষের অধিকার।
মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ তার মাতৃভূমি থেকে বঞ্চিত হচ্ছে। আজ এই যে সারা বিশ্বে এই যে শরণার্থী সমস্যা, কেন এই শরণার্থী সমস্যা হওয়ার পিছনে মূল কারণ বিশ্বে মুরুলিপানা, বিশ্বের যে ধনী রাষ্ট্রের সঙ্গে গরিব রাষ্ট্রের সমন্বয়হীনতা, এবং সারা বিশ্বে যে মানবতা বোধকে বিসর্জন দিয়ে অস্ত্রের যে প্রতিযোগিতা, যে পৃথিবীতে শক্তির যে মহড়া প্রদর্শন, বড় বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্রগুলোর যে শক্তি প্রদর্শনের যে মহড়া, এরই ফসল হইল, এরই খারাপ একটা ফসল হইল এই শরণার্থী। আজ প্রতিটি দেশে বিশ্বের মানুষ শান্তিকামী মানুষ, তারা শান্তি চায়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে কেটে প্রতিটি মানুষের নৈতিকতা, মানুষের চাওয়া এবং পাওয়া। কিন্তু মানুষের চাওয়া এবং পাওয়ার মধ্যে যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতারই একটা বহিঃপ্রকাশ হলো বিশ্ব শরণার্থী সৃষ্টি। এই বিশ্ব শরণার্থী, আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আমি এটুকুই বলতে চাই যে আমি একজন মানব অধিকার কর্মী হিসেবে মানুষের যে অধিকার, মানুষের যে ন্যায্যতা পাওয়া, এটা যাতে সারা বিশ্বে জাতিসংঘের মাধ্যমে এতটুকু যেন নিশ্চিত করে, এই জন্যই আজকে আমাদের বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আদ্যকারী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য চাওয়া এবং পাওয়া। বিশ্ব শরণার্থী দিবস বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা জানি যে বিশ্বে প্রতি মিনিটে 20 থেকে 30 জন কিন্তু মানুষ শরণার্থী হচ্ছে। এটা একটাই পিছনে কারণ হলো আন্তর্জাতিকভাবে যুদ্ধ বিধ্বস্ত এবং ধর্মীয় উন্মাদনা, এবং যেটা হলো আজকে আমরা দেখতেছি, যেটা বিশেষ করে ফিলিস্তিনে, যেটা আমরা লক্ষ্য করি দীর্ঘদিন পর কিন্তু ফিলিস্তিনের যারা নিজেদের বাসিন্দা তারাই কিন্তু আজকে শরণার্থী। এবং এই ক্ষেত্রে আজকে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই আমি ধন্যবাদ দিব যে আজকে এই দিবসে উনি বাংলাদেশের 53,000 গৃহহীনকে উনি গৃহ দিয়েছেন, 200 সম্পত্তি একটা পাকা ঘর সহ আজকে উনি দিয়েছেন। এবং শুধু উনি আজকে দেন নাই, উনি বিগত 23 জানুয়ারি 70,000 গৃহহীনকে উনি অলরেডি বাসস্থান দিয়েছেন। এবং উনি বলছেন যে বাংলাদেশে মুজিব বর্ষে বাংলাদেশ অঙ্গীকার হলো বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, যেটা হলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত যদি প্রতিটা কান্ট্রি নেয়, ওই ক্ষেত্রে আমার মনে হয় জাতিসংঘ লাগে না। প্রতিটা কান্ট্রি যদি তাদের নিজস্ব জায়গাতে দায়িত্ব নেয়, ওই ক্ষেত্রে কিন্তু বিশ্বের কোথাও কিন্তু কোনো গৃহহীন থাকবে না। আরেকটা জিনিস আমরা বলবো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 13 লক্ষের উপরে রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে বিশ্বে কিন্তু উনি শান্তির বার্তা করে পৌঁছে দিয়েছেন। এখানে আমি আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের স্রষ্টা যিনি, বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু উনি শোষিতের পক্ষে ছিলেন। ওনার একটা বক্তব্য ছিল বিশ্ব আর 2 ভাগে বিভক্ত, এক হলো শোষক আর একটা হলো শোষিত। আমি শোষিতের পক্ষে। উনি বঙ্গবন্ধু যে বক্তব্যটা দিয়ে আন্তর্জাতিকভাবে কিন্তু উনি শোষিতের পক্ষে ছিলেন, উনি নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন, এবং নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন বলে আজকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু আজকে নির্যাতিত মানুষের পক্ষে, এবং আন্তর্জাতিকভাবে কিন্তু উনি বলিষ্ঠ ভূমিকা পালন করছে। এবং রোহিঙ্গাদের যখন জেরুজালেমে আক্রমণ হলো, উনি কিন্তু বলিষ্ঠভাবে বক্তব্য দিয়েছেন জেরুজালেমের পক্ষে, যেটা হলো যে আজকে বড় বড় মুঘলদের বিপক্ষেও কিন্তু উনি বক্তব্য দিচ্ছেন। একটাই কারণ যে আমরা এখন বাংলাদেশকে কিন্তু মূল্যায়ন করতে হবে, একটাই কারণ যে বাংলাদেশ এখন সারা বিশ্বে কিন্তু যেহেতু শোষিতের পক্ষে আন্দোলন করতেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হিউম্যান রাইটসের পক্ষ থেকে অবশ্যই আজকে ধন্যবাদ দেওয়ার আমরা দিব। পাশাপাশি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আপনারা জানেন পরে 1 যুগ ধরে বাংলাদেশের মানুষের মানবাধিকারের জন্য কাজ করতেছে। যেখানেই মানুষ শোষিত সেখানেই কিন্তু হিউম্যান রাইটস কাজ করতেছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করতেছে এবং সুনামের সরকার কাজ করতেছে। আগামীতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন জোরালোভাবে মানুষের পক্ষে কাজ করবে, মানুষের মানবাধিকার নিয়ে কাজ করবে। মানবাধিকার আসলে কোনো বাবা বা কোনো মা ছোট ছোট বাচ্চা নিয়ে তাদের যে ক্ষুধা বা চিকিৎসা, এটা তো আসলে চোখের সামনে দেখে কেউ যন্ত্রণা ভোগ করতে পারে না, সহ্যও করতে পারে না। এটা আসলে কতটা নির্মম আর কতটা নিষ্ঠুরতা সেই মাই বলতে পারবে বা সেই বাবাই বলতে পারবে যে তার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, বা বৃষ্টি রোদ মাথায় নিয়ে রাস্তায় যাচ্ছে। এটা তো আসলে কতটা মানবিক
তো এটা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেরকে যে সুন্দরভাবে কিছুটা হলেও জায়গা স্থান তৈরি করছে। আমাদের আসলে তো ওই রকম বৃহত্তর সামর্থ্য নাই, যে কারণে এত লোক বাইরে থেকে, কারণ আমাদের এমনি নিজেদেরই যেখানে বৃহত্তর জনগোষ্ঠী ছিন্নমূল আছে, যতটুকু করছে তারপরেও আমরা বিশ্ব জাতিসংঘের কাছে আমরা দাবি জানাবো যারা আছে অন্তত বেঁচে আছে, বেঁচে থাকার মতো অন্তত তাদের একটু ব্যবস্থা যেন করা হয়। আজকে বিশ্ব শরণার্থী দিবস, সারা বিশ্বে শরণার্থীদের জন্য আজকে বিশেষভাবে দিনটিকে পালন করা হচ্ছে। আসলে আমরা যদি শাব্দিক অর্থে বিবেচনা করি, আমরা সবাই আজকে শরণার্থী। আজকে আমার দেশ বাংলাদেশ একটা সময় যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে উত্তরণ করে আজকে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের 12 লক্ষ কাছাকাছি শরণার্থীকে নিজেদের জায়গা করে দিয়েছে। এটা মানবতাবোধ থেকে করেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে করেছে। আগামীতে এটার আসলে এরা প্রত্যাবর্তন করতে পারবেন কিনা, দেশে ফিরে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আগামী দিন এই শরণার্থী থেকে দিন দিন বেড়ে এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদের কারণে দেশে বিদেশে সব জায়গায় বিভিন্ন সমস্যাও সৃষ্টি হচ্ছে, যে সমস্যা থেকে স্থানীয় যারা আছেন তারা এটার জন্য অনেক কঠিনভাবে ভুক্তভোগী। আমরা যদি আমাদের দেশের এই ক্যাম্প থেকে যদি আমরা টেকনাফ এবং উখিয়া থেকে, ওখানে 32টা ক্যাম্প ইতিমধ্যে তৈরি হয়ে আছে শরণার্থীদের জন্য। ওখান থেকে ইতিমধ্যে ওখান থেকে স্থানান্তর করে বাসাঞ্চলে বাংলাদেশ সরকার এটা তাদের জন্য সুনিশ্চিত বাসস্থান এবং তাদের সুনিশ্চিত বসবাসের জন্য বাসাঞ্চলে তাদেরকে স্থানান্তর করে তাদেরকে সুব্যবস্থা দিচ্ছে। এবং আমরা যারা মানবাধিকার নিয়ে জড়িত আছি, মানবাধিকার ফাউন্ডেশন আজ বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করছে এবং চেষ্টা করে যে মানুষ যাতে ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক, সবাই আমরা সহযোগিতা করি। এবং আরও আমাদের উচিত যে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত হয়ে ভালো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।